সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আবারও বিতর্কে কেন্দ্রে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তার বিরুদ্ধে হেনস্থার গুরুতর অভিযোগ তুললেন ফেডারেশনের মহিলা কমিটির প্রধান ভালেঙ্কা আলেমাও। শুধু অভিযোগ করাই নয়, বরং চিঠি দিয়ে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। চার্চিল ব্রাদার্সের কর্ণধার ভালেঙ্কা অভিযোগ করেছেন, গত 29 মার্চ ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মিটিং এ তাকে হেনস্থা করা হয়েছে। কল্যাণ চৌবের পাশাপাশি সিনিয়র কর্মকর্তারাও তাকে হেনস্থা করেছেন। এই ঘটনায় ফেডারেশনকে দায়ী করে কল্যাণকে চিঠি দিয়েছিলেন ভালেঙ্কা। শুধু তাই নয়, দলের ব্যর্থতার পরেও তুলেছিলেন নানা প্রশ্ন। কিভাবে প্রতিযোগিতা শুরুর মাত্র 1.5 মাস আগে এমিলিয়া ভালভার থেকে জাতীয় দলের কোচ করে নিয়ে আসা হয়, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় এক্সিকিউটিভ কমিটির সঙ্গে কোনোদিনই ন্যূনতম পরামর্শ করা হয় না। সম্প্রতি বিষয়গুলো নিয়ে বারবার সরব হয়েছিলেন তিনি। জল্পনা ছিলই, এবার তাতে শিলমোহর পড়ল। শেষ পর্যন্ত পিছিয়ে গেল মোহনবাগান বনাম ইন্টারকাশি দ্বৈরথ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 26 এপ্রিল ছিল লোবের বনাম হাওয়াসের দলের খেলা। তবে দিনক্ষণ বদলে 12 মে যুব ভারতীতে নামবে দুই দল। কেন বদলে গেল সময়সূচি? 29 এপ্রিল সল্ট লেকে ভোট, তাই প্রশাসনিক কারণে ম্যাচের দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুরুতে শর্ত সাপেক্ষে ম্যাচটি আয়োজনের কথা থাকলেও নির্বাচনের মাঝে ম্যাচ আয়োজনের কোন রকম ঝুঁকি নিতে চায়নি পুলিশ প্রশাসন। সেই পরিস্থিতিতে ম্যাচ হবে 12 মে মঙ্গলবার সন্ধ্যে 7:30টায়। 2026 বিশ্বকাপে অন্যতম ফেভারিট স্পেন কোচ লুই দে ফোরিয়ান্তের প্রশিক্ষণে দুরন্ত ছন্দে রয়েছে স্প্যানিশ আর্মাডা। গত ম্যাচে সার্বিয়াকে সহজেই বশ বানায় আজ ইয়ামালদের প্রতিপক্ষ মিশর। ঘরের মাঠে মো সালাদের বিরুদ্ধে জয়ের ছন্দ বজায় রাখার লক্ষ্য 2024 ইউরো সেরাদের। রোনাল্ডোর অনুপস্থিতিতে মেক্সিকোর কাছে আটকে যায় পর্তুগাল। ছন্দছাড়া ফুটবল আর আফ্রন্টে দক্ষ স্কোয়ারের অভাবে ভুগতে হয়েছে রোবার্তো মার্টিনেজের ছেলেদের। আমেরিকার বিরুদ্ধে পারফরমেন্সে উন্নতি করার লক্ষ্য হবে আজ ব্রুনো ফার্নান্ডেজদের। গত ম্যাচে জিততে পারেনি ইংল্যান্ডও। ঘরের মাঠে উরুগুয়ের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করেছিল। ক্রিকেটের ডায়েরি ঘোষিত হলো ভারতের অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফির সূচি। আগামী বছর 21 জানুয়ারি থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে এই সিরিজ। 5 ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচটি আগামী 21 জানুয়ারি থেকে নাগপুরে অনুষ্ঠিত হবে। এরপর চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট হবে 29 জানুয়ারি। 11 ফেব্রুয়ারি থেকে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। চতুর্থ ম্যাচ হবে আগামী 19 ফেব্রুয়ারি থেকে রাঁচিতে এবং আগামী 27 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। ভারতের মাটিতে শেষবার 2022-23 মরশুমে এই সিরিজের আয়োজন করা হয়েছিল। সেবার 2-1 ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলিরা। সারা বিশ্বের যে কোনো প্রতিপক্ষ দলের বোলাররা বিরাটকে জমের মতো ভয় পান। সে বিরাট কোহলির মনে ফুরিয়ে যাওয়ার ভাবনা। তাহলে কি অবসর নেওয়ার দিন কাছে এসে গেছে? টেস্ট আর টি-20 থেকে অবসর নেওয়ার পর ক্রিকেট মাঠে বিরাট কোহলির উপস্থিতি অনেক কমে গিয়েছে। টি-20 ক্রিকেটে শেষবার খেলেছিলেন গত আইপিএল এর ফাইনালে। তারপরে গত জানুয়ারি মাসে জাতীয় দলের জার্সিতে 3টি একদিনের ম্যাচ খেলেছেন। তারপর শুধুই অপেক্ষা। অবশেষে আইপিএল এর প্রথম ম্যাচে ফের 22 গজে দেখতে পাওয়া গেছে প্রাক্তন ভারত অধিনায়ককে। 25 কোটির ক্যামেরন গ্রিনকে নিয়ে ক্রমে বিতর্ক বাড়ছে কেকেআর শিবিরে। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে এক ওভারও বল করেননি তিনি। জানিয়ে ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক আজিঙ্ক রাহানে জানান, এই প্রশ্নের উত্তর ক্রিকেট অস্ট্রেলিয়া ভালো দিতে পারবে। অর্থাৎ রাহানে নাম না করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে সরাসরি ইঙ্গিত করেছেন। আর এরপরে শুরু হয়েছে বিতর্ক। চুপ করে থাকেনি ক্রিকেট অস্ট্রেলিয়াও। তারা জানিয়েছে গ্রিনের পিঠে একটা সমস্যা রয়েছে, সেই কারণে কিছু সময়ের জন্য তাকে বল করতে নিষেধ করা হয়েছিল। তবে গ্রিন যে দ্রুত সুস্থ হয়ে উঠছে সে কথাও জানাতে পারেনি অস্ট্রেলিয়া বোর্ড। একই সঙ্গে তারা স্পষ্ট জানিয়েছে একথা কেকেআরকেও স্পষ্টভাবে জানানো হয়েছিল। আইপিএল এর প্রথম ম্যাচে নয়, এবারে বিশ্বকাপেও বল করেননি গ্রিন। বেন ডাকেট শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ সুনীল গাভাস্কার। ভারতীয় ক্রিকেট বোর্ডকে তিনি বলেছেন 2 বছরের নির্বাসন যথেষ্ট নয় বলেই তিনি মনে করেন। ইংরেজ ক্রিকেটারকে আরো কড়া শাস্তি দিতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক। নিলামে 2 কোটি টাকা দিয়ে ডাকেটকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিছুদিন আগে তিনি আইপিএল এ না খেলার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার। প্রতিযোগিতা শুরুর আগে ডাকেটের মতো ক্রিকেটার এভাবে হাতছাড়া হওয়ায় সমস্যায় পড়েছে দিল্লি। 220 রান তুলেও আইপিএল এর প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এই হার থেকে শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে চান কলকাতার কোচ অভিষেক নায়ার। দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি। ম্যাচের পর ওয়াংখেড়ে সাজ করে আজিঙ্ক রাহানেদের লড়াইয়ের প্রশংসা করেছেন তিনি। যদিও দলের বোলিং এ সন্তুষ্ট নন কেকেআর কোচ, বলছেন আমাদের দল কি করতে পারে তার কিছু ঝলক আজ দেখেছি। তোমাদের লড়াই দেখে আমি গর্বিত। যেভাবে সকলে লড়াই করেছো তাতে আমি সত্যিই খুব খুশি। তোমাদের একটা বিষয় পরিষ্কার করে দেওয়া ভালো, আইপিএল দীর্ঘ প্রতিযোগিতা, ম্যারাথনের মতো স্প্রিন্ট নয়। আমি বলবো প্রথম ম্যাচে আমরা অনেক কিছুই ভালো করেছি, কয়েকটা জিনিস খুব ভালোই করেছি। ক্যামেরন গ্রিনও শুরুটা খারাপ করেন। শেষ দিকে রিঙ্কু সিং এবং রমনদীপ সিংও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছে। সব মিলিয়ে ব্যাটিং বেশ ভালোই হয়েছে। নাইট রাইডার্সের পুরোনো দিনের সঙ্গে সুনীল নারিন
এক কথা বলা যেতে পারে শাহরুখের দলে ঘরের ছেলে এই ক্যারিবিয়ান তারকা। এবার তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বকালের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে কায়রান পোলার্ডকে ছাড়িয়ে আইপিএল এর সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সুনীল। মুম্বাইয়ের বিরুদ্ধে মাঠে নামা মাত্রই এই বিশেষ রেকর্ড করে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন সদস্য। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। দলের গভীরতা কতটা তা দেখিয়ে দিল ফ্রান্স এবং একই সঙ্গে বুঝিয়ে দিল আসন্ন বিশ্বকাপের জন্য তারা পুরোপুরি তৈরি। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্স মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার। আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে ফ্রান্সের যে দলটিকে নামিয়েছিলেন কোচ দিদিয়ার দেশো, কলম্বিয়ার বিরুদ্ধে পুরো একাদশকেই বদলে দিয়েছিলেন তিনি। তবু ফ্রান্সের জিততে কোনো অসুবিধা হয়নি। ফ্রান্স 3-1 করে হারালো কলম্বিয়াকে। জোড়া গোল করলেন ডমিনিকে ডুয়ে, বাকিটি মার্কাস থোয়ের। সুতোর ওপর ঝুলছে ইতালির বিশ্বকাপ ভাগ্য। 2014 বিশ্বকাপে শেষবার আচুরিটা ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল, তারপর কেটে গিয়েছে দুটো বিশ্বকাপ। রাশিয়া এবং কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনই করতে পারেনি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আসন্ন 2026 বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারবে কি ইতালি? প্রশ্ন লাখ টাকার। ভারতীয় সময় আজ রাতে বসনিয়া হার্জেগোভিনিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে কোয়ালিফাইং রাউন্ডে প্লে অফের ফাইনাল খেলতে নামছে ইতালি। গত দুটি বিশ্বকাপে কোয়ালিফাইং রাউন্ডে প্লে অফের ফাইনালে হেরে গিয়েছিল তারা। এবার কি হবে? ইতালি কোচ জেনারো গাতুসো অবশ্য আশাবাদী। আগামী 16 জুন আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। খেতাব ধরে রাখার লক্ষ্যে আরো একবার মেসিকে সামনে রেখেই ছাপাতে চাইছে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কাপ যুদ্ধে নামার আগে শেষ ফিফা উইন্ডোতে কোন রকম কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ পেলেন না ডিয়েগো মারাদোনার দেশ। গত শুক্রবার মৌরিতানিয়ার বিরুদ্ধে জিতলেও দলের খেলায় মোটেই সন্তুষ্ট হতে পারেনি কোচ। কারণেই আসলে ধারে বারে কয়েক ডজন পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের মোটিভেট করতে ব্যর্থ হয়েছিল ফুটবলাররা। তাই আজ পারফরমেন্সে উন্নতি ঘটাতে মরিয়া আর্জেন্টিনা। ঘরের মাঠে মেসিদের প্রতিপক্ষ জাম্বিয়া। এই ম্যাচে বড় ব্যবধানে জিতে বিশ্বকাপে মহড়া সেরে নিতে চাইছে স্কালোনি ব্রিগেড। পেশাদার টেনিসে বিরল নজির গড়লেন ইয়ানিক সিনার। এমন নজির যা রজার ফেডারার, নোভাক জোকোভিচের নেই। কোন সেট না হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস ওপেনের পর মায়ামি ওপেনও জিতলেন বিশ্বের 2 নম্বর টেনিস খেলোয়াড়। একই বছরে ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেনের জয়কে বিশেষ কৃতিত্ব হিসেবে ধরা হয় টেনিস দুনিয়ায়। এক বছরে 2টি মাস্টার্স জিতলে বলা হয় সানশাইন ডাবল। সিনারের নজির সানশাইন ডাবল জয় নয়। ফেডারার এবং জোকোভিচ একাধিক মৌসুমে 2 মাস্টার্স জিতেছেন, তবে কোন সেট না হেরে পরপর 2টি মাস্টার্স এর মরশুম জিততে পারেননি তারা কেউই। ঠিক সেটাই করে দেখালেন সিনার। কোন সেট না হেরে ইন্ডিয়ান ওয়েলস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। এবার মায়ামি ওপেনও চ্যাম্পিয়ন হলেন কোন সেট না হারিয়ে। ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি 2024 সালে ব্যালন ডিওর জিতেছিলেন। এই খবরের পর রিয়াল মাদ্রিদ ভক্তদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছিল। তাদের মতে ভিনিসিয়াস জুনিয়রই আসলে এই পুরস্কারের যোগ্য দাবিদার ছিলেন, কিন্তু সেটি জোর করে রদ্রির হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর থেকে ম্যানচেস্টার সিটি ও রিয়ালের মুখোমুখি প্রতিটি ম্যাচে রদ্রিকে নিয়ে সমালোচনার এবং কটাক্ষের শেষ নেই। স্পেনের মিডফিল্ডার রদ্রি বলেছেন, এখনো আমার চুক্তির 1 বছর বাকি, তবে সময় এলে আলোচনায় বসতে হবে। আমি আগেও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছি, তবে এর মানে এই নয় যে রিয়ালের হয়ে খেলবো না। ক্রীড়াবিদদের যৌন হেনস্থা নিয়ে সংসদে সরব হলেন বাংলার সাংসদদের। গত 10 বছরে বিভিন্ন জাতীয় ক্রীড়া সংস্থা, সাই এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের অভ্যন্তরে হওয়া যৌন হেনস্থার কত অভিযোগ জমা পড়েছে, সেই সব অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন ঘটনা ঠেকানোর জন্য বা কি পদক্ষেপ করা হচ্ছে, সেই সমস্ত ইস্যুতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে প্রশ্ন করেন তিনি। সব মিলিয়ে 5টি প্রশ্ন করেন ঘাটালের সাংসদ। তবে দেবের প্রশ্নগুলো কোনো স্পষ্ট জবাব দেওয়া হয়নি ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে। ওয়ার্ল্ড আর্চারি বিচারে 2025-এ বর্ষসেরা প্যারা তীরন্দাজ হলেন ভারতের শীতল দেবী। জম্মু ও কাশ্মীরের এই মহিলা তীরন্দাজের 2টো হাতই নেই। গত বছর দক্ষিণ কোরিয়া গুয়াংজুতে বিশ্ব প্যারা তীরন্দাজি প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন বছর 19-এর শীতল। মঙ্গোলিয়া অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভালো শুরু ভারতীয়দের। এশিয়ান গেমসের ব্রোঞ্জ জয়ী প্রীতি পাওয়ার মহিলাদের 54 কেজি বিভাগে 5-0 ফলে হারান কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীকে। ছেলেদের 70 কেজি বিভাগে দীপক 3-2 ফলে হারান উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে। কলকাতা প্রিমিয়ার হকি লিগের ফাইনাল যুব ভারতের নবনির্মিত স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নিয়েছে হকি বেঙ্গল। প্রকাশিত সূচি অনুযায়ী 12 এপ্রিল সেই ম্যাচ হওয়ার কথা। তবে সেদিন যুব ভারতের ফুটবল স্টেডিয়ামে আইএসএল মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি ম্যাচ রয়েছে। তাই হকি লিগের ফাইনাল একদিন এগিয়ে 11 এপ্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে ফাইনালের দৌড়ে সবার আগে রয়েছে মোহনবাগান। ফাইনালে হকি ইন্ডিয়া সভাপতি দিলীপ তির্কেকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে হকি বেঙ্গলের। অনেক ঢাকঢোল পিটিয়ে মোহামেডান ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল স্ট্রাচি গ্রুপ।
কিন্তু শেয়ার বন্টনকে কেন্দ্র করে গত বছরের শেষে তাদের সেই বন্ধন ভেঙে যায়, ফলে প্রবল আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছিল মোহামেডান। এই নিয়ে প্রশ্ন করা হলে প্রাচী গ্রুপের শীর্ষকর্তা রাহুল তরি জানালেন, এখন তো মোহামেডান অনেক পুরনো স্টোরি। আমরা তো লাস্ট ইয়ারই এক্সিট করে গেছিলাম। শেয়ার নিয়ে যা সমস্যা সেটা সবাই জানে, আর আমাদের এই টপিকে কিছু বলার নেই। আমরা 17-18 কোটি টাকা লাগিয়ে রেখেছি, সেটা নিয়েও আমরা কিছু বলছি। এখন তো ওরা আবার সাপোর্ট পেল, ওরা তো নিশ্চয়ই পেয়ে যাবে। ওরা আগেও পেত, শেয়ার হোল্ডার না দিয়েও পেত, ওরা পেয়ে যাবে। আমি সব মোহামেডান অনেক বড় ইনস্টিটিউট, ওদের অনেক সাপোর্টার আছে। একটা সাঁচি গেলে 50টা লোক আসবে, মোহামেডানের মতোই থাকে। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।